আগে আপনার কিছু বিষয় জানতে হবে, সেটা হচ্ছে যে আমরা পড়ছিলাম না 1 নাম্বার যে সিএসটা, এই যে এইটা হচ্ছে আমাদের ইউনিটটা। ওকে, এই ইউনিটটাকে আমরা কিছু বেসিক বিল্ডিং ব্লকে বা ছোট ছোট অংশে আমরা ডিভাইড করছি, সেটা হচ্ছে এই যে এলিমেন্টসগুলোতে। তো এই এলিমেন্টটাই কিন্তু হচ্ছে আমাদের লার্নিং আউটকাম। এই যে এখানে যে এলিমেন্টগুলো আছে, এই এলিমেন্টটাই হচ্ছে আমাদের এই লার্নিং আউটকাম। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন, এই যে দেখেন এখানে হচ্ছে এলিমেন্ট, এটার পার্থক্য আছে, আমি এটা এখন একটু দেখাবো। সেটা হচ্ছে আমি কালকে আপনাদের বলছি যে আমাদের যে সিএস, এটা কারা তৈরি করে? ইন্ডাস্ট্রি পারসন না, ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল। পারসন ঠিক আছে, কিন্তু ওইটাকে কাউন্সিল হিসেবে বলে আর কি, পারসনরা তো বলে, ঠিক আছে, ওটা আইএসসি বলবো আমরা, ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল। তো এইটা হচ্ছে একটা সিএস, এই যে দেখতেছেন না, এটা একটা সিএস। কিন্তু এই সিএস এ আপনার এই যে বিষয়গুলো ছাড়া আর কোনো কিছু নাই। ওকে, তো এই সিএসটা দেখে কিন্তু একটা ট্রেনার আপনাকে ট্রেনিংটা দিবে না। একটা ট্রেনার তখন কি করবে, তার মতো করে একটা কারিকুলাম তৈরি করবে। এটাকে বলা হয় সিবিসি, কম্পিটেন্সি বেসড কারিকুলাম। এই যে সিএস, এই সিএস এর উপর ভিত্তি করে একজন ট্রেনার একটা কারিকুলাম ডকুমেন্ট বা কারিকুলাম তৈরি করবে। সেটা কি? সেটা হচ্ছে আপনার লার্নার কতজন থাকবে, আপনার লার্নিং স্ট্র্যাটেজিটা কি হবে। লার্নিং বলতে সে যে ট্রেনিংটা দিবে, ট্রেনিংটা ডেলিভারি তো দিতে হবে, তাহলে ট্রেনিং ডেলিভারি স্ট্র্যাটেজিটা কি থাকবে, কোন মুডে নিবে। তারপর হচ্ছে অ্যাসেসমেন্টগুলা কোন কোন পারফরমেন্স ক্রাইটেরিয়াটা সে অবজার্ভ করবে, দেখবে অ্যাসেসমেন্টটা কোনটা নিবে, মানে কোন কোন বিষয়গুলা নিবে। তারপরে মানে টোটাল ওভারঅল যে একটা বিষয়বস্তু থাকে, ওইটা একটা সিবিসি। তাহলে সিএস হচ্ছে আপনার একটা সংক্ষিপ্ত বিষয়বস্তু, আর সিএসটাকে আরো ইলাবোরেট করে একটা বিষয়বস্তু বর্ণনা করা থাকে, সেটাকে বলা হয় সিবিসি, যেটা তৈরি করে একজন ট্রেনার তার পার্সোনাল ট্রেনিংটা দেওয়ার জন্য। দ্যাট মিনস আমি আপনাদেরকে ফলো করাচ্ছি এই ইন্ডাস্ট্রি মানে স্ট্যান্ডার্ড, মানে সিএসটা, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটা, কিন্তু আমি আপনাদের কিভাবে ট্রেনিংটা ডেলিভারি দিব, তারপর কয়টা সেশনে নিব, কোন সেশনটা কত আওয়ারে হবে, ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা কি কি যাচাই মানে আপনাদেরকে অ্যাসেস করব, এগুলো কিন্তু আমি আপনাকে বলিনি, একবারও বলছি স্যার ম্যাডামরা? আপনারা কি আছেন? বলেন নাই। আচ্ছা, বলি নাই এই কারণে, কারণ সিএসটা আপনাদের জন্য আর সিবিসিটা হচ্ছে আমার জন্য, দ্যাট মিনস একটা ট্রেনারের জন্য। ওকে, তো সিএস আর সিবিসির মধ্যে একটু পার্থক্য এইটাই যে সিএস হচ্ছে ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল তৈরি করে, আর সিবিসি হচ্ছে একজন ট্রেনার তৈরি করে। সিএস এ হচ্ছে শর্ট করে বলা থাকে ইন্ডাস্ট্রি কি চায়, আর সিবিসিতে ওই ট্রেনারটা কিভাবে ট্রেনিংটা দিবে, সিএসটাকে মানে সিএস অনুযায়ী কিভাবে ট্রেনিংটা দিবে, সম্পূর্ণ ইলাবোরেটলি বর্ণনাটা সিবিসিতে থাকে। ওকে, যেমন আমি আপনাদের একটা সিবিসি দেখাই। এটা হচ্ছে একটা সিবিসি, দেখেন এই সিবিসিতে হচ্ছে আমি অকুপেশন টাইটেলটা দিলাম যে আমার লার্নাররা কোন অকুপেশনটা দিন শেষে অর্জন করবে, যারা আমি যে তাদেরকে পড়াচ্ছি পড়ার শেষে, তার সেক্টরটা কি, কোর্স টাইটেলটা কি, ডিউরেশনটা কতক্ষণ, কোন কোয়ালিফিকেশনটা তার লেভেলটা মানে অর্জন করবে সে, তারপরে হচ্ছে কোর্স ডেলিভারি ক্ষেত্রে ইনস্ট্রাকশনগুলো কি কি, তারপরে তার কোন কোন রিসোর্স লাগবে, তারপরে কোয়ালিফিকেশন অফ ইনস্ট্রাক্টর, যে আপনার কি বলে এটাকে, আপনি যে দিবেন
ট্রেনারটা মানে আমার কি কোয়ালিফিকেশনটা লাগবে সেটা, তারপর আমি কোন কোন মডিউলগুলো পড়াবো, পড়ানোর ক্ষেত্রে হচ্ছে আমার সম্পূর্ণ বিষয়গুলো আসবে, এই যে সার্টিফিকেট লেভেলটা কি হবে, কোনো প্রি রিকুইজিট স্কিল লাগবে কিনা, লার্নিং আউটকাম গুলো কি অ্যাচিভ করবে, এই যে দেখেন, তারপরে হচ্ছে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া গুলো কি কি, পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো কি থাকবে, কন্টেন্ট গুলো বা কোন বিষয়বস্তুগুলো আমি তাদেরকে পড়াবো বা ধারণা দিব, তারপরে কন্ডিশনটা কি কি, কোন কোন শর্ত লাগবে আমার এই লার্নিং আউটকামটা অর্জন করার ক্ষেত্রে। তাহলে এই যে বিষয়বস্তুগুলো এগুলো ইলাবোরেটলি একটা সিবিসিতে থাকে, বুঝতে পারছেন, যেটা কিন্তু আপনাদের এই যে সিএসএ নাই, এই সিএসএ নাই আপনাদের, আছে? আপনারা কি পাইছেন? আপনারা শুধু এই 9টা বিষয়বস্তু পাইছেন, কিন্তু একবারও কি পাইছেন এখানে আপনাদের ট্রেনিংটা কিভাবে হবে, আপনাদের কোন কোন রিসোর্স লাগবে, তারপরে আপনাদের অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, পারফরম্যান্স ক্রাইটেরিয়া, এখানে কি পাইছেন? জি না, পাইনি। তাইলে আমরা কি বুঝতে পারলাম, সিএসটা হচ্ছে ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল তৈরি করে, আর সিবিসিটা হচ্ছে আপনার একজন ট্রেনার তৈরি করে। সিবিসিটা কিন্তু সিএস থেকেই হয়, সিএসটা দেখেই কিন্তু আপনার সিবিসিটা তৈরি করা হয়, সিবিসি কিন্তু অন্য কিছু থেকে তৈরি করা হয় না। হ্যাঁ, সিএসটা থেকেই আপনার সিবিসিটা তৈরি হয়, সিবিসিটা তৈরি করা হচ্ছে একজন ট্রেনার, তার হচ্ছে কিভাবে তার লার্নারদের ট্রেনিংটা দিবে তার সম্পূর্ণ একটা বিবরণ থাকে, ওকে। আর সিএসটা হচ্ছে আপনার ছোট্ট কি পড়তে হবে বা কি পারফর্ম করতে হবে তার একটা ছোট্ট বিবরণ থাকে, আর ওই সিএসটাকে আরো ইলাবোরেটলি করে তাকে কিভাবে ট্রেন করবে বা গাইডলাইন করবে, একজন ট্রেনারের গাইডলাইন হিসেবে বানানো হয় হচ্ছে আপনার সিবিসিটা। তো আমরা হচ্ছে আপনাদের এই সিএস আর সিবিসির মধ্যে পার্থক্যটা একটু দেখবো। অলরেডি আপনাদের আমার এই যে ডক ফাইলটা, রাফ ফাইল বলতে রাফ ফাইলটা আপনাদের দিয়ে দেওয়া হয়েছে, ওকে। এখন সিএস আর সিবিসির মধ্যে কিছু ডিফারেন্স আছে, একদম ইজি ডিফারেন্স, সেটা হচ্ছে সিএস এ যেগুলো ইউনিট থাকে ফার্স্ট অফ অল, সিবিসিতে সেটা মডিউল হয়ে যায়। তার মানে আমি আবারও বলতেছি, সিএস এ যেটা ইউনিট আকারে থাকে, সিবিসিতে সেটা মডিউল আকারে চলে যাবে। তাহলে আপনি সিএস এ যে বিষয়গুলো ইউনিট পাবেন সেগুলো সিবিসিতে মডিউল পাবেন হবে, যেমন ইউনিট টাইটেল হয়ে যাবে মডিউল টাইটেল, ইউনিট কোড হয়ে যাবে মডিউল কোড, ইউনিট ডেসক্রিপ্টর মডিউল ডেসক্রিপ্টর, তারপরে এখানে দেখেন নমিনাল আওয়ার, এখানে হবে নমিনাল ডিউরেশন, ওকে। হ্যাঁ, এবার দেখেন হচ্ছে এখানে পাবেন হচ্ছে আপনি এলিমেন্ট বা এলিমেন্ট অফ কম্পিটেন্সি, এই যে দেখেন পাইছেন না, এলিমেন্ট বা এলিমেন্ট অফ কম্পিটেন্সি। কিন্তু আপনি যখন ওই যে আমাদের সিবিএলএম এ চলে গেছেন, হ্যাঁ, কারিকুলাম ডকুমেন্টে বা একটা ইয়েতে চলে গেছেন, তখন কিন্তু আপনি কি পাইছেন, লার্নিং আউটকাম পাইলেন না, একটু আগে আমি পড়াইলাম। সিবিএলএম হচ্ছে সিবিসির একটা মডিউলই তো আপনার, আমরা তো এটা মডিউল আকারেই পাচ্ছি, মডিউলটা, ওকে। তাহলে আমরা লার্নিং আউটকামটা কিন্তু আমরা পাবো হচ্ছে সিবিসিতে বা মডিউলে আমাদের, ওকে। তারপরে দেখেন এখানে আমাদের পারফরমেন্স ক্রাইটেরিয়াটা, এই যে সিএসএ আমাদের পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে না, পারফরমেন্স ক্রাইটেরিয়া কি, এলিমেন্ট অফ কম্পিটেন্সির একটা অংশ, পারফরমেন্স ক্রাইটেরিয়াটা হচ্ছে এলিমেন্ট অফ কম্পিটেন্সির একটা অংশ। তাহলে এই সিএসএ পারফরমেন্স ক্রাইটেরিয়াটা হয়ে যাবে হচ্ছে সিবিসিতে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, ওকে। আর পারফরমেন্স গাইডলাইনটা হয়ে যাবে অ্যাসেসমেন্ট গাইডলাইন। আমার কথা বুঝতে পারছেন? Yes, miss. ওকে, তাহলে এই ডিফারেন্সটা আপনার মূলত একটা সিএস আর একটা সিবিসি। এখন আমাকে আরেকবার একটু ওভারভিউ করবেন, সিএস কারা বানায়? ISC. আইএসসি আইএসএফ ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি স্যার কোম্পানি তাদের এমপ্লয়মেন্ট কোয়ালিটি দরকার, সেই কোয়ালিটি অনুযায়ী তারা সিএস তৈরি করে। সিবিসি কারা বানায়? না স্যার আপনারা বানায় টিচার টিচার বলতে পারেন, তাকে ট্রেনার বলতে পারেন, তারা বানায় তাদের একটা গাইডলাইনের জন্য,
ওকে, গাইডলাইনের জন্য। সিবিসিটা বানানো হচ্ছে একটা গাইডলাইনের জন্য, ট্রেনারদের একটা গাইডলাইন। ওকে, আর মেইন যদি বলেন সেটা হচ্ছে সিএস এর এগুলো তো আপনার নর্মাল, কিন্তু মেইন ডিফারেন্সটা হচ্ছে এই যে এইখানে, সেটা হচ্ছে এলিমেন্টটা হয়ে যাবে লার্নিং আউটকাম, পারফরমেন্স ক্রাইটেরিয়াটা হয়ে যাবে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। এগুলো হচ্ছে আপনার মেইন পার্থক্য। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম। তো আমাদের এই যে এটা হচ্ছে 1 নম্বর সিবিএলএম, 1 নম্বর সিবিএলএম এ আমরা এই লার্নিং আউটকাম গুলো সম্পর্কে জানতে পারবো। এখন আমরা একটু বইয়ের ভিতরে বিষয়বস্তুতে যাই, সেটা হচ্ছে আমরা হচ্ছে এনটিভিকিউএফ, এটা কোন লেভেল, কার লেভেল? এনটিভিকিউএফ এর লেভেলগুলো কার হয়? কারো কোনো আইডিয়া? বলতে পারছি না আমি। আচ্ছা, আপনারা যদি কেউ, আমি জানি না, কিন্তু বিটেপে যদি আপনারা কেউ লেভেল দিয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার লেভেলের যে সার্টিফিকেট বা কোয়ালিফিকেশনটা অর্জন করছেন সেটা হচ্ছে এনটিভিকিউএফ। কিন্তু আমরা এখন এনএসডিএ করতেছি, ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি করতেছি। তো এনএসডি এর আন্ডারে সার্টিফিকেটটা আমাদের বিএনকিউএফ হয়ে যায়। আপনারা যে সার্টিফিকেটটা অর্জন করবেন ওটা বিএনকিউএফ হবে, এনটিভিকিউএফ না কিন্তু। ওকে, তো আমরা আজকে এখানে ওই বিষয়গুলো সম্পর্কে জানবো, মানে এনএসডি এর যে বিষয়গুলো সেগুলা জানবো। যেমন আরেকটা বিষয়, এনএসডিএ তে হচ্ছে আপনার বিটেবে ছিল আপনার আরটিও। ওকে, এখন এনএসডিএ তে এটা কিন্তু হয়ে গেছে এসটিপি, স্কিলস ট্রেনিং প্রোভাইডার এটা বলে। তো এখানে দেখেন আমাদের এনএসডি এর কিছু পলিসি আছে। ওকে, এনএসডি এর কিছু পলিসি আছে, সেগুলোকে আপনার সংক্ষিপ্তে হচ্ছে এনএসডিপি বলা হয় বা ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট পলিসি বলা হয়। একটু হোল্ড করবেন। দেখেন এনএসডি এর কিছু পলিসি আছে, সবারই কিন্তু কিছু পলিসি থাকে, তো সবার মতো করে এনএসডি এরও কিছু পলিসি আছে। তো এই পলিসিগুলোর ভিতরে ফার্স্ট অফ অল তাদের পলিসিটা হচ্ছে ডিমান্ড ড্রাইভেন, প্রভিশন অফ ডিমান্ড ড্রাইভেন। ডিমান্ড ড্রাইভেন বলতে বুঝাইছে যে ইন্ডাস্ট্রি যেই চাহিদাটা সেটাকেই বলা হয়েছে ডিমান্ড ড্রাইভেন। ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী আপনার কাজ হবে, আপনার যে স্কিলটা হবে, আপনি যে আপনার ক্যান্ডিডেট বলেন বা আপনার যে ক্লায়েন্টরা থাকবে তাদের যে স্কিলটা আপনি প্রোভাইড করবেন সেটা অবশ্যই ডিমান্ড ড্রাইভেন। দ্যাট মিনস ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী বা ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী হবে। ওকে, ডিমান্ড ড্রাইভেন। তারপরে দেখেন তাদের আরো কিছু পলিসি আছে, সেটা হচ্ছে আপনার ফ্লেক্সিবল অ্যান্ড রেসপন্সিভ ট্রেনিং প্রভিশন। আপনার যে ট্রেনিংটা তাদেরকে দিবেন, ওকে, আপনি যে ট্রেনিংটা দেন না কেন সেই ট্রেনিংটা অবশ্যই ফ্লেক্সিবল হইতে হবে। ফ্লেক্সিবল বলতে আপনার বিভিন্ন ধরনের লার্নার থাকবে, লার্নারের চাহিদাটা পূরণ করতে হবে। তারপরে হচ্ছে প্রভিশন পিরিয়ডটাও এরকম ভাবে নিতে হবে যেন আপনার সব লার্নাররা স্বাচ্ছন্দ্য বোধ করে। ওকে, তারপর হচ্ছে কম্পিটেন্সি বেসড ট্রেনিংটা অবশ্যই কম্পিটেন্সি বেসড হতে হবে। তাহলে কম্পিটেন্সি বেসড বলতে আমরা জানি কম্পিটেন্সি হচ্ছে 3টা কম্পোনেন্ট, নলেজ, স্কিল, অ্যাটিটিউড। তাহলে আপনি যে ট্রেনিংটা প্রোভাইড করবেন সেটা যেন এই 3টা জিনিস মিট করে, তাদের জন্য নলেজও হয়, স্কিলেও তারা যেন পারদর্শী হয়, এবং ওইটার জন্য কি পরিমাণে অ্যাটিটিউড লাগবে সেটাও যেন তারা জানতে পারে। তাহলে তাদের যে ট্রেনিংটা হবে সেই ট্রেনিংটা কম্পিটেন্সি বেসড ট্রেনিং হবে। তারপরে এই ট্রেনিংটার অবশ্যই একটা কোয়ালিটি থাকতে হবে, মানসম্মত থাকতে হবে। আপনি চাইলেই ট্রেনিংটা প্রোভাইড করতে পারেন না, তাদের একটা কোয়ালিটি থাকবে। এবং অ্যাকিউরেট স্কিল অ্যান্ড লেবার মার্কেট ডাটা থাকতে হবে। দ্যাট মিনস আপনার কতজন ক্যান্ডিডেট পাস করলো তাদের একটা নির্দিষ্ট ডাটা থাকতে হবে,
তো ডাটাটা সংরক্ষণ করার ফলে আপনার একটা সুবিধা কি, আপনি যখন প্রয়োজন হবে তখন তাদেরকে প্রয়োজন অনুযায়ী জব ফিল্ডে বা জব মার্কেটে সাপ্লাই দিতে পারবেন, তাদেরকে সেখানে ট্রান্সফার করতে পারবেন আপনার কাছে যদি ডাটাটা থাকে। তারপরে দেখেন কম্পিটেন্ট ডিবেট ইনস্ট্রাক্টর অ্যান্ড ম্যানেজার্স। তাহলে আপনি যে ট্রেনিংটা পরিচালিত করাবেন সেটা অবশ্যই কম্পিটেন্ট কোনো ইনস্ট্রাক্টর দ্বারা করাইতে হবে, ওকে, যার হচ্ছে পর্যাপ্ত পরিমাণে এই ক্ষেত্রে জ্ঞান আছে। সেটা হচ্ছে আবার দেখেন, আর স্ট্রেংথেড অ্যাপ্রেন্টিসশিপের একটা বিষয় থাকে। অ্যাপ্রেন্টিসশিপটা আমরা আরেকটু সামনে গেলে অ্যাপ্রেন্টিসশিপটা আমি এখানে একটু ছোট এবং আর্ন দুটোই একসাথে করবে, এইটাকে অ্যাপ্রেন্টিসশিপ বলা হয়। এটা হয়তো আপনাদের কাছে এই ওয়ার্ডটা নতুন হইতে পারে, কিন্তু অনেকেই যদি দেখবেন ইন্টার্নশিপ কথাটা শুনে থাকেন, যে ইন্ডাস্ট্রি ইনস্টিটিউটে 2 মাস ট্রেনিং করার পর একটা ইন্ডাস্ট্রিতে গিয়ে সে কাজটা করে উইদাউট এনি কস্টে, কোনো টাকা ছাড়াই সেই কাজটা শেখে বা করে, এটাকে আমরা ইনশিপ, কিন্তু আমাদের সিবিটিতে এটাকে অ্যাপ্রেন্টিসশিপ কথাটা বলে। তো এই সুযোগ সুবিধাটা তাদের থাকতে হবে, ট্রেনিদেরকে দিতে হবে, আপনার যারা লার্নার থাকবে বা ট্রেনি থাকবে তাদেরকে। তো এই পলিসিগুলো হচ্ছে আপনার এনএসডি এর পলিসি, ওকে, যে তারা একটা নীতি করছে, এই নীতিগুলোর ভিতরে তাদের এই চাহিদাটা দিছে যে এই এই বিষয়গুলো থাকতে হবে। তারপরে ধরেন রিকগনিশন অফ প্রিয়র লার্নিং, দ্যাট মিনস আরপিএল এর সুবিধা থাকতে হবে। তারপরে ইমপ্রুভ অ্যাসেস ফর আন্ডার প্রিভিলেজড গ্রুপ। আপনারা দেখা গেছে যে আন্ডার প্রিভিলেজড গ্রুপ বলতে বুঝাইছে যাদের ভাষাগত জ্ঞান কম, শিক্ষাগত জ্ঞান কম, তারপরে রুরাল রিমোট এরিয়াতে থাকে, এই ধরনের লোকদেরকেও আপনার সুযোগ দিতে হবে। তারপর প্রাইভেট ট্রেনিং প্রভিশন আছে, প্রাইভেট ট্রেনিং প্রভিশনটা সচরাচর টিচারদের জন্য হয়। তারপরে ইন্ডাস্ট্রি ট্রেনিং এর সুযোগ করে দিতে হবে আপনার, টিবেট ফিনান্সিয়াল অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের ওভারসিজ এমপ্লয়মেন্ট, এই বিষয়গুলো আপনার সবগুলো হচ্ছে এনএসডি এর পলিসি, ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট পলিসি। এখন এখানে কথা হচ্ছে আপনার কোয়েশ্চেন আসতে পারে যে এনএসডি এর ইস্যুগুলা কি বা পলিসিগুলা কি বা ক্যারেক্টারিস্টিক্স গুলো কি, ওকে। তো যাই বলুক না কেন তখন আপনি এখানে ছোট ছোট করে কিছু বিষয়বস্তু আছে এগুলো লিখে দিলেই হয়ে যাবে। পলিসি বা ইস্যু, ইস্যু বা পলিসি যখন বলবে তখন আপনি এখানে প্রভিশন অফ ডিমান্ড ড্রাইভেন, ফ্লেক্সিবল রেসপন্সিভ ট্রেনিং প্রভিশন, এইগুলো ছোট ছোট করে লিখে দিবেন। আমার কথা বুঝতে পারছেন স্যার ম্যাডামরা? জি। আর যদি আপনার কোশ্চেন আসে যে কোনটা এনএসডি এর মানে পলিসি না, কোনটা এনএসডি এর পলিসি না, এখানে ধরেন এই বিষয়গুলো দিল কোনটা এনএসডি এর পলিসি না, এখানে দেওয়া থাকলো ধরেন প্রভিশন পিরিয়ড ডিমা, তারপরে দেখা গেছে যে আরপিএল আর স্ট্রেংথেড অ্যাপ্রেন্টিসশিপ, আরেকটা জায়গা থেকে দিয়ে দিল আরটিও, ওকে, আরটিও দিয়ে দিল কথাটা, তা সেটা কি তাহলে কোনটা পলিসি হবে না এনএসডি এর? আপনি কি ধরতে পারবেন? আরটিও। আরটিও। তাহলে কোশ্চেন আপনার দুই রকম হইতে পারে, একটা হচ্ছে ইস্যু বা পলিসি কি, আর এটাও হইতে পারে ইস্যু বা পলিসি হলে এটা কোয়েশ্চেন হবে, আর যদি বলে যে কোনটা না সেক্ষেত্রে সেটা হয়ে যাবে এমসিকিউ। আমার কথা বুঝতে পারছেন? আপনি যদি বুঝতে পারেন যে কোয়েশ্চেন কিভাবে হইতে পারে, কি হইতে পারে, কোয়েশ্চেন এখন বর্তমানে বেসিক থেকে হচ্ছে, আর বেসিক বা কনসেপচুয়াল যেটাকে বলে সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা বিষয় সম্পর্কে কনসেপ্ট থাকতে হবে। যেমন আর আপনাকে হয়তো বলতে পারে যে এটার সংজ্ঞা কি, ওইটার সংজ্ঞা কি, সংজ্ঞা যদিও এভাবে বলে না, বলে যে আপনি বুঝেন কিনা, ওকে, তো এভাবেও বলতে পারে। তা আমার যেটা প্রয়োজন আমি সেটা ততটুকু আপনাদের বলবো, কিন্তু এই পলিসি বিষয়টা বুঝছেন কিনা এনএসডি এর? জি জি ম্যাডাম। ম্যাডাম আরেকবার রিপিট করেন ম্যাডাম, এটা সামারি দিতে পারেন? বলতে হবে যে আপনি কোন বিষয়টা বুঝেন, ম্যাডাম টোটাল এটা সামারি দেন। ম্যাম আমি একটু কথা বলতে চাই, ইন্টারফেয়ার করি। আপনি জি। কোন পেজ থেকে পড়তেছেন সেই পেজটা যদি আমাদের একটু বলতেন আমরা একটু উপকৃত হতাম, যে অমুক পেজের অমুক জায়গা থেকে আমি
পড়াগুলি পড়তেছি। ভাই এখানে তো কিন্তু লেখা আছে একটু যে আপাতত ছয়। আমি সফট আরে কপি বাবা লেখা আছে কিন্তু আমি তো খুঁজে পাইছি তো আরো 2-3 মিনিট পর। আমি আপনাদের মতো এত ফাস্ট না, আমি একটু স্লো। ও আচ্ছা, ব্যাপার না স্যার, রেগে যাবেন না। এটা হচ্ছে এই যে দেখেন এখানে বড় করে দেওয়া আছে পেজ নাম্বারটা, এই যে 6 নাম্বার পেজ। দেখেন তো এনএসডি এর কিছু পলিসি আছে, পলিসি হচ্ছে নিয়ম নীতি। তো পলিসির ক্ষেত্রে বিষয়গুলো হচ্ছে আপনার ডিমান্ড ড্রাইভেন থাকতে পারে, প্রভিশন অফ ডিমান্ড ড্রাইভেন, দ্যাট মিনস ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজটা হবে, ইন্ডাস্ট্রি যা চাবে তাই। আপনি যে ট্রেনিংটা দিবেন সেটা ফ্লেক্সিবল হবে। তারপরে হচ্ছে এটার একটা কোয়ালিফিকেশন থাকবে। যে কোয়ালিফিকেশন বলতে বোঝানো হয়েছে যে ট্রেনিং শেষে আপনি কোন লেভেলটা অর্জন করবেন এটার একটা ধারণা থাকবে। তারপরে আপনার ট্রেনিংটা হচ্ছে কম্পিটেন্সি বেসড হবে, আপনার ট্রেনিং এর একটা কোয়ালিটি থাকবে। তারপর হচ্ছে আপনার যে কোয়ালিটি শেষে মানে ট্রেনিংটা শেষে আপনার যে লার্নার থাকবে তারা যারা কম্পিটেন্ট হচ্ছে তাদের একটা ডাটা রাখতে হবে, আর যারা নট ইয়েট হচ্ছে তাদেরও একটা ডাটা রেখে আপনি পরবর্তীতে তাকে যদি প্রজেক্ট হয় তো সেক্ষেত্রে আপনি রাখতে পারেন যে চলতেছে, আপনি চাইলে অংশগ্রহণ করতে পারেন এটা। তারপরে এখানে অ্যাপ্রেন্টিসশিপের বিষয়টা আসতে পারে, আন্ডার প্রিভিলেজড গ্রুপরাও কিন্তু এই নীতিতে থাকবে। ওকে, এখানে সুযোগ পাবে, নীতিতে থাকবে বলতে এখানে সুযোগ পাবে, তারাও কিন্তু সুযোগ পাবে। তারপরে হচ্ছে আপনার যারা হচ্ছে কোনো প্রতিষ্ঠানে কাজ করেন তারাও হচ্ছে এখানে সুযোগ পাবেন কাজ করার জন্য, বা এখানে যে ফ্যাসিলিটি গুলো দেওয়া হয় সেই বিষয়গুলো নিজেকে মানে পাওয়ার জন্য আপনারাও করতে পারবেন। তো এটাই হচ্ছে পলিসি। তারপরে দেখেন এখানে আরেকটু ফিচার্স দেওয়া আছে, এনএসডি এর পলিসি, এনএসডিপির যে পলিসি, এই পলিসিগুলোর আপনার হচ্ছে ফিচার্স আছে। ফিচার্স গুলো সেম এই যে এখানে এই ইস্যুর মতোই মিল আছে। দেখেন বলছে যে ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। ফিচার্স গুলো কি, ফার্স্ট অফ অল এনএসডি এর ফিচার্স বৈশিষ্ট্যটা হচ্ছে এটা একটা লেভেল থাকবে, কোয়ালিফিকেশন লেভেল থাকবে, দ্যাট মিনস বিএনকিউএফ হবে এটা। এটা কিন্তু এনটিবিকিউএফ হবে না, এনটিবিকিউএফ হচ্ছে আপনার বিটেব এর ক্ষেত্রে, যেহেতু আমরা এনএসডিএ করতেছি তার মানে এটা বিএনকিউএফ হবে। তারপরে হচ্ছে ট্রেনিংটা হচ্ছে কম্পিটেন্সি বেসড হবে, কম্পিটেন্সি বেস হবে ট্রেনিংটা। তারপরে এটার একটা কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম থাকবে বা কিউএএস, এই যে এখানেও কিন্তু আমরা পাইছিলাম। ফ্লেক্সিবল ট্রেনিং হবে, কোয়ালিফিকেশন থাকবে, কম্পিটেন্সি বেস থাকবে, কোয়ালিটিটা বজায় থাকবে আপনার ট্রেনিং এর। তারপরে দেখেন স্ট্রেংথ রোল অফ ইন্ডাস্ট্রি সেক্টর ইন স্কিলস ডেভেলপমেন্ট, তার মানে যে এখানে থাকবে সে তার হচ্ছে ইন্ডাস্ট্রির সাথে একটা ডেভেলপমেন্টের বিষয়ে হাত থাকবে। তারপরে দেখেন কম্পিটেন্স অ্যান্ড সার্টিফাইড ইনস্ট্রাক্টর বা ট্রেনার দ্বারা এই ট্রেনিংটা পরিচালিত হবে। তারপর ইফেক্টিভ অ্যান্ড ফ্লেক্সিবল ইনস্টিটিউশনাল ম্যানেজমেন্ট। ওকে, আপনার যে ইনস্টিটিউটের ম্যানেজমেন্টটা হবে সেটা হচ্ছে ইফেক্টিভ আর ফ্লেক্সিবল হবে। আপনার যারা যখন যে সুবিধাটা চাচ্ছেন সেটা তাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে স্ট্রেংথ অ্যাপ্রেন্টিসশিপের বিষয়টা থাকবে। আর দিন শেষে হচ্ছে সে আরপিএলও অংশগ্রহণ করতে পারবে। তারপরে এখানে আন্ডার প্রিভিলেজড গ্রুপদের সুযোগ সুবিধা দেওয়া হবে, এবং দিন শেষে আপনার কতজন পাস করলো, কতজন ফেল করলো বা কম্পিটেন্ট নট ইয়েট কম্পিটেন্ট হলো তার একটা ডাটা থাকবে। এগুলো হচ্ছে আপনার ফিচার্স, এনএসডিপি পলিসির ফিচার্স। এগুলো হচ্ছে ম্যাম ইস্যু। ম্যাম প্রথম ফিচারটা তো আমাদের এই বি দিয়ে কি যেন বললেন, এনটিবিকিউএফ হবে না, এইটা কি ওটা এডিট করে নামটা ভালো করে দিলে বুঝতে পারতাম। ওইটা আসলে তো দেখা নাই, বুঝতে কষ্ট কিভাবে হচ্ছে। এডিট করবো, এটা তো পিডিএফ স্যার, আমি কিভাবে দেব? আমার তো বইই আছে, আমার তো এটা চেঞ্জ করার সামর্থ্য নেই। না এইটা তো আর বিটিইবিদের জন্য, এটা তো আমাদের জন্য না, কিন্তু নামটা তো স্পষ্ট বুঝতেছি না, একটু ভুলে যাবো। আপনি এখন মুখে বলছেন। সেটাতে তুলে নিলেই পারেন, এখন আমি সিবিএলএম এ কিভাবে চেঞ্জ করবো, তাই না? বুঝিনি ম্যাম। এই যে নামটা চেঞ্জ করতে বলতেছেন, এটা তো সিবিএলএম, আমি সিবিএলএম কিভাবে চেঞ্জ করবো, পিডিএফ কিভাবে আমি চেঞ্জ করবো? আর বুঝতে পারছেন, আপনি নোট করে সেটা আপনি চেঞ্জ করে নেন, চেঞ্জ করার ক্ষমতা আমার নাই। জি
কুদরতুল্লাহ ভাই আপনার মাইকটা মিউট করেন। হ্যাঁ, করে দিছি, সমস্যা নেই। হ্যাঁ, এবার বলেন। এখনো পর্যন্ত ওরকম সীমাবদ্ধতা দেয় নেই বা আপডেটও হয়তো পলিসি এখনো পর্যন্ত বইয়ে এটা আছে বা সরাসরি দেখা গেছে আপডেট আছে, যেহেতু সিবিএলএম এখনো আপডেটের কাজ চলতেছে আপনাদের। আপনারা হয়তো বা জানুয়ারিতে নতুন সিবিএলএম পেয়ে যাবেন। আর এনএসডি এর এখনো নিজস্ব সিবিএলএম হয় নাই, হয়তো সামনে আসতেছে, আপনারা পাবেন। এই যে এখানে যে এনটিভিকিউএফ লেখা পাচ্ছেন আপনারা, এটার কারণ হচ্ছে এই বইটা হচ্ছে আপনার টিবেট রিফর্ম যে প্রজেক্টটা ছিল 2012 সালের, সেই প্রজেক্টের এই বইগুলা। দ্যাট মিনস এটা বিটেবের বই। বিটেব থেকেই আপনার, হ্যাঁ, জি জি, আর এটা হচ্ছে প্রিসাইজ করা বই, যার কারণে এখানে আপনারা যেখানে এনটিপিকিউএফ কথাটা পাবেন সেখানে আপনি বিএনকিউএফ লাগাইয়া দিবেন। কারণ আপনার, কারণ হ্যাঁ, কারণ এটা প্রথম থেকে চলতেছে, এনএসডি যেহেতু এখনো নিজস্ব বই করে নাই, তো তার ক্ষেত্রে কিন্তু এটা আছে, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে, আচ্ছা ম্যাডাম, একটা কোশ্চেন ছিল ম্যাডাম। জি বলেন। আচ্ছা ম্যাম, আমাদের যে কোশ্চেনটা ছিল যেটা এনএসডি এর পলিসি যেটা, তো সেগুলোর অ্যান্সারে কি হলো সবগুলো আপনি ব্রিফলি লিখতে হবে? সবগুলো মানে আমরা এখানে যে পলিসি গুলো পড়লাম এগুলো সব কি ব্রিফলি লিখতে হবে কোশ্চেনের অ্যান্সারের ক্ষেত্রে? না, আপনি যখন আপনাকে পয়েন্টস চাওয়া হবে তখন সর্বনিম্ন হচ্ছে 3টা দিবেন আর সর্বোচ্চ 5টা, কারণ আপনার জায়গাও থাকবে না এত লেখার জন্য, বুঝতে পারছেন? জি ম্যাম। এখন দেখেন, আমাদের বিটিএম এর মতো আমাদেরও হচ্ছে লেভেল 6টা, এনএসডি এর লেভেলও 6টা, কিন্তু এখানে একটু কারসাজি আছে। সেটা হচ্ছে এই যে লেভেলটা দেখতেছেন এটা হচ্ছে বিটেব এর, কিন্তু বিটেব এর যে লেভেল 1 দেখেন, এনটিভিকিউ আছে, এটা বিএনকিউ হবে। হ্যাঁ, বিএনকিউ এ 1, এই 1টা হচ্ছে আপনার বেসিক ওয়ার্কার। কিন্তু এনএসডিএ তে আপনার শুরু হয়েছে হচ্ছে মিস বিটেব এর 2। জি বলেন। QF বিএনকিউএফ, and QF এখানে কিউএফটা না দিলেও হয়, কারণ এই যে ফ্রেমওয়ার্ক কথাটা আছে, আমরা এখন এই যে পড়তেছি এটা কিন্তু ফ্রেমওয়ার্ক। ওকে, তো এখানে এনটিভিকিউএফটা ওরা দেয় নাই, কারণ আমরা কিন্তু পুরো ফ্রেমওয়ার্কটা পড়তেছি, যার কারণে এই এফ কথাটা এখানে দেয় নাই। তো আপনি এটা বলতে পারেন বিএনকিউ। ওকে, বিএনকিউ 6, এটা হচ্ছে ফ্রেমওয়ার্কটা পড়তেছেন এই কারণে। কিন্তু যখন আপনার সার্টিফিকেট থাকবে তখন সেখানে কিন্তু বিএনকিউএফ থাকবে। এই যে ছক দেখতেছেন না, এই ছকটাকে আপনার ফ্রেমওয়ার্ক বলা হয়েছে। তো এই ক্ষেত্রে আপনার এটা আসে না। তো বিটেবে হচ্ছে আপনার লেভেল 1 থাকে, কিন্তু এনএসডিএ তে লেভেল 1টা শুরু হয় হচ্ছে এই যে বেসিক ওয়ার্কার, বেসিক স্কিল ওয়ার্কার থেকে। দ্যাট মিনস বিটেবের 2 থেকে হচ্ছে এনএসডি এর 1 শুরু হয়। ওকে, তারপরে যখন আপনি লেভেল 2 থাকবেন, 2 হবে হচ্ছে সেমি স্কিল ওয়ার্কার, আর লেভেল 3 মানে হচ্ছে আপনি স্কিল ওয়ার্কার। দ্যাট মিনস এনএসডিএ বিটেবের লেভেল 4 যেটা, বিটেবের লেভেল 4 হলে একজন স্কিল ওয়ার্কার হয়, কিন্তু এনএসডিএ তে লেভেল 3 তেই হচ্ছে একজন স্কিল ওয়ার্কার আপনি। আর এনএসডিএ লেভেল 4 এ হচ্ছে আপনি একজন হাইলি স্কিলড ওয়ার্কার। আর এনএসডি এর লেভেল 5 এ হচ্ছে আপনি একজন সুপারভাইজার, আর 6 এ হচ্ছেন আপনি একজন মিড লেভেল ম্যানেজার বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আমার কথাটা বুঝতে পারছেন? তাহলে এনএসডি এর লেভেলটা শুরু হবে হচ্ছে আপনার বেসিক স্কিল ওয়ার্কার থেকে, বেসিক ওয়ার্কার থেকে না, বেসিক স্কিল ওয়ার্কার থেকে। এরপরে দেখেন হচ্ছে আপনার প্রিভোক 1 আর প্রিভোক 2। প্রিভোক 1 আর প্রিভোক 2 হচ্ছে দেওয়া হয় এই যে যাদের লো লিটারেসি, নিউমেরেসি কম, বা ভাষাগত বা লেখাগত যে শিক্ষার সমস্যাটা, এই সমস্যা আছে, তাদেরকে একটা নর্মাল লেভেলে আনার জন্য এই প্রিভোক 1 আর প্রিভোক 2 করানো হয়। ধরেন কেউ লিখতে পারে না, কাউকে এই লেভেল 1 এ আনবে, দ্যাট মিনস একজন বেসিক স্কিল ওয়ার্কার আনবে, কিন্তু তার ধরেন সে ঠিক মতো পড়তে পারে না, তো তাকে কি করা হবে, এই যে প্রিভোক 1 এর মাধ্যমে বা 2 এর মাধ্যমে
তাকে আগে পড়ানো শিখাবে, রিডিং পড়ানো শিখাবে। সে ধরেন লিখতে পারে না, তখন তাকে লেখা শিখাবে। তারপর যখন পড়ালেখা হয়ে যাবে তখন তাকে লেভেল 1-এর যে আদার্স ক্যান্ডিডেট আছে বা লার্নার আছে তাদের সাথে শিখতে তাদেরকে মানে তাকে বসায় দিবে। তখন সে একজন বেসিক স্কিল ওয়ার্কারের মানে করার জন্য, লেভেল করার জন্য যোগ্য। ওকে, তাহলে প্রিভক 1 আর প্রিভক 2টা করা হচ্ছে আন্ডার প্রিভিলেজড গ্রুপদের জন্য, যাদের লো লিটারেসি নিউমেরিসি কম তাদের ক্ষেত্রে এই প্রিভক 1, 2 করানো হয়। এখানে জব রেসপন্সিবিলিটিটা পুরোপুরি দেওয়া নাই, এটা দেওয়া হচ্ছে আপনাদেরকে আমি যে সিএসটা দিছি ওই সিএসটা দেওয়া আছে প্রথম পেজে, দেখবেন দ্বিতীয় পেজে। ওখানে লেভেল 1 থেকে 6 পর্যন্ত যার জব রেসপন্সিবিলিটিটা কি, দ্যাট মিনস একজন লেভেল 5 পাস করলেন আপনি, তাহলে আপনার কাজটা কি হবে এটা একটু দেখে নেবেন। ওকে, রেসপন্সিবিলিটিটা দেখে নেবেন। এইটা একটু বেশি ইম্পর্টেন্ট, এখন আপনারা একটু মনোযোগ দিবেন। সেটা হচ্ছে কম্পিটেন্সি টাইপ। আমরা কম্পিটেন্সি কথাটা কি বলছিলাম? কম্পিটেন্সি মানে কি কেউ একজন আমাকে একটু বলবেন? দক্ষতা। কিন্তু একটু সংজ্ঞা আছে তো একটা। Competency is the combination of knowledge, skills, and attitude. অ্যাটিটিউড ঠিক আছে, কিন্তু কেন এটা কেন প্রয়োজন? নলেজ স্কিল কি করবেন? টু পারফর্ম এ জব। দ্যাট মিনস আপনি নলেজ স্কিল অ্যাটিটিউড নিয়ে বসে আছেন কিন্তু কোনো তো লাভ নাই, কারণ আপনি এই নলেজ স্কিল অ্যাটিটিউডটা আপনি তখনই দেখাবেন বা এটা আপনার তখনই প্রয়োজন হবে যখন একটা কাজে যাবেন আপনি, আপনার ওয়ার্ক প্লেসের জন্য বা একটা কাজ পারফর্ম করার জন্য। তাহলে একটা কাজ পারফর্ম করার জন্য কি পরিমাণ নলেজ স্কিল অ্যাটিটিউড প্রয়োজন তার কম্বিনেশনটাকেই বলা হয়েছে আপনার কম্পিটেন্সি। ওকে, তাহলে আমি ইংলিশে আরেকবার বলে দিচ্ছি। Competency is a combination of knowledge, skills, attitude to perform a job. এই জবটা কিন্তু পারফর্ম করা লাগতে হবে, এটা বলতে হবে, না হলে কিন্তু এই কম্পিটেন্সিটার সংজ্ঞা হবে না। তো আমাদের যে কম্পিটেন্সি টাইপ এটা আমরা পড়ে আসছি। কম্পিটেন্সি টাইপ কত প্রকার বা কম্পোনেন্ট কত প্রকার? 3 প্রকার। সেটা হচ্ছে কি নলেজ, স্কিল আর অ্যাটিটিউড। তাহলে নলেজের ক্ষেত্রে কি কি? নলেজের কম্পিটেন্সিটা কিরকম হতে পারে? প্র্যাকটিক্যাল বা থিওরিক্যাল যে আন্ডারস্ট্যান্ডিংটা একটা সাবজেক্টের বা একটা বিষয়ের থিওরিটিক্যাল যে আন্ডারস্ট্যান্ডিং সেটাকে বলা হয়েছে নলেজ। আর স্কিলটা কি? স্কিলটা হচ্ছে আপনি যে পারফর্ম করবেন যে কাজটা, পারফর্মটা মানে কাজটা করতে পারাটা আপনার হচ্ছে স্কিল। আর অ্যাটিটিউড কি? প্যাটার্ন অফ অ্যাকশন আর কন্ডাক্ট। দ্যাট মিনস ওই কাজটা করার জন্য আপনার কোন ধরনের অ্যাকশনটা নিতে হবে, ব্যবহারটা করতে হবে। বা আপনার এটা যদি আর একটু ইজি ভাবে বুঝতে চান তাহলে হচ্ছে যে আপনি আপনার বাসায় যেভাবে ব্যবহার করবেন বা আপনার অ্যাটিটিউডটা যেরকম থাকবে আপনার ওয়ার্ক প্লেসে কিন্তু আপনার অ্যাটিটিউডটা ওইরকম থাকবে না, তখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো অ্যাটিটিউডটা হচ্ছে এইটাই যে একটা আপনার ওয়ার্ক প্লেসে আপনার কর্মস্থানে আপনার অ্যাটিটিউডটা কিরকম হবে ওইটা, এটা হচ্ছে কম্পিটেন্সি টাইপ। এখন কম্পিটেন্সির যে কি ফিচার্স আছে, বৈশিষ্ট্য, ফিচার্স মানে হচ্ছে আপনার বৈশিষ্ট্য। এই কম্পিটেন্সির বৈশিষ্ট্যগুলা কি কি সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এই কম্পিটেন্সি থাকলে আপনি একটা কাজ করতে পারবেন। দ্যাট মিনস বিং এবল টু ডু দ্য জব। আপনার ভিতরে যদি কম্পিটেন্সিটা থাকে বা কম্পিটেন্সি যদি আপনি অর্জন করতে পারেন তাহলে আপনি একটা কাজ করতে পারবেন। তারপরে দেখেন নোয়িং হাউ অ্যান্ড হোয়াই থিংস আর ডান। আপনি কাজটা করতে পারবেন এবং আপনি জানতে পারবেন যে এই কাজটা কেন হইল, কিভাবে হইল, আপনি এটা বিশ্লেষণ করতে পারবেন। আপনি এটা মানে শুরুটা কোথা থেকে হইল, কেন হইল এবং শেষটা কোথায় হবে এই বিষয়গুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। তারপরে দেখেন নোয়িং হোয়াট টু ডু ইফ থিংস গো রং। ধরেন আপনি একটা কাজ করতেছেন, আপনার কাজ করতে করতে একটা বাধা আসলো, তখন কিন্তু আপনি ওই বাধাটার সমাধান করতে পারবেন, কারণ আপনি কিন্তু জানেন যে আপনার কাজটা কিভাবে করতে হবে, প্রপারলি কোন জিনিসটা না দিলে আপনার কাজটা না হতে পারে। তাহলে যেই জিনিসটা আপনি দিতে পারবেন না বা আপনার ভুল যাচ্ছে, হচ্ছে না,
ওইটা কিন্তু তখন আপনি সমাধান করতে পারবেন যদি সমস্যা হয়। এরপর দেখেন হ্যাভিং দ্য রাইট অ্যাপ্রোচ টু ডু আ জব প্রপারলি অ্যান্ড সেফলি। দ্যাট মিনস আপনি এটা জানতে পারবেন, কম্পিটেন্সিটা যদি আপনার ভিতরে থাকে, যে একটা কাজ করতে গেলে প্রপার যে স্টেপগুলা বা সেফটি, কোন কোন সেফটি অবলম্বন করে আপনার কাজটা করতে হবে, সেই বিষয়গুলো সম্পর্কে আপনি এখানে জানতে পারবেন। আমার কথা ক্লিয়ার? এটুকু বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। এবার দেখেন বলছে ডিফারেন্স বিটুইন কম্পিটেন্সি অ্যান্ড স্কিলস। আমরা কম্পিটেন্সি পড়লাম, কম্পিটেন্সির ভিতরে পার্থক্য, মানে কম্পিটেন্সি আর একটা স্কিল, ওকে, সক্ষমতা আর দক্ষতার মধ্যে পার্থক্যটা কি, এটা মানে জানতে চাইছে। তাহলে আমরা ফার্স্ট অফ অল পড়ছি যে কম্পিটেন্সি হচ্ছে একটা কম্বিনেশন কিসের, নলেজ স্কিল অ্যাটিটিউডের, কেন, একটা কাজ করার। তাহলে আমরা কিন্তু বলেই দিছি যে কম্পিটেন্সি হচ্ছে নলেজ স্কিল অ্যাটিটিউডের মানে কম্বিনেশন। তাহলে সেখানে স্কিলটা কি, তাইলে স্কিলটা একটা পার্ট না কম্পিটেন্সির? স্যার ম্যাডামরা, জি। তাহলে আমরা এখানে দেখেন ইজি বলেই দিছে যে স্কিল ইজ এ পার্ট অফ কম্পিটেন্সি, আর অন্যদিকে competency. On the other side, competency is a combination of knowledge, skill, attitude. বা competency consists of 3 parameter: knowledge, skill, attitude. আপনি চাইলে এরকমও হতে পারে কম্পিটেন্সির যে সংজ্ঞাটা সেটা দিয়ে দিতে পারেন, ওই যে ছোট করে আমি বলছি এটা দেওয়ার পর আপনি জাস্ট এটা লিখতে পারেন যে অন দ্য আদার সাইড স্কিল ইজ এ পার্ট অফ কম্পিটেন্সি, যে স্কিল নিজেই একটা কম্পিটেন্সির অংশ। আমার কথা বুঝতে পারছেন? Yes, miss. এইটুকু পারবেন না আপনি? শিওর। Inshallah. আচ্ছা, এই যে 1 নম্বর সিপিএলএম এর মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ডাইমেনশন অফ কম্পিটেন্সি। একটা কম্পিটেন্সির ডাইমেনশন আছে, এই ডাইমেনশন অফ কম্পিটেন্সি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ডাইমেনশন অফ কম্পিটেন্সি হচ্ছে আপনার 4টা। ফার্স্ট অফ অল হচ্ছে টাস্ক স্কিলস, 2 নাম্বারটা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিলস, 3 নাম্বার হচ্ছে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, আর 4 নাম্বারটা হচ্ছে জব রোল এনভায়রনমেন্ট স্কিল। ওকে, টাস্ক স্কিলটা কি? টাস্ক স্কিলটা হচ্ছে আপনি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার যে ওয়ার্ক প্লেস, সেই ওয়ার্ক প্লেসে কাজটা করতে পারাটা টাস্ক স্কিল। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী ওয়ার্ক প্লেসে জাস্ট কাজটা করতে পারাটাই হচ্ছে আপনার টাস্ক স্কিল। আমি আবারও বলতেছি, আপনি জাস্ট কাজটা করতে পারলেই হয়েছে, আপনাকে যে কাজটা দিছে সেই কাজটা আপনি করতে পারলেই আপনার টাস্ক স্কিল হয়ে গেল। কিন্তু এটা অবশ্যই ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী, আর কাজটা কোথায় করবেন, আপনার ওয়ার্ক প্লেসে। তাহলে আমি আবারও বলি, টাস্ক স্কিলটা কি? টাস্ক স্কিলটা হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার যে ওয়ার্ক প্লেস, সেই ওয়ার্ক প্লেসে কাজটা করতে পারাটাই হচ্ছে টাস্ক স্কিল। ওকে, আচ্ছা, আমাদের এই লিঙ্কটা শেষ হয়ে যাবে, আমরা সাথে সাথে দ্বিতীয় লিঙ্কটা দিচ্ছি আমি এখনই, আপনারা জয়েন হয়ে যাবেন খুব তাড়াতাড়ি।